ড্রামাটির শুরুতে এই ড্রামার কিউট ফিমেল লিডকে দেখানো হয় যার নাম অ্যানি। অ্যানি এখানে ঘুমের ভিতরে অনেক বাজে একটি স্বপ্ন দেখছিল। আসলে এটা অ্যানির কোনো স্বপ্ন নয়, বরং এটা ছিল অ্যানির পাস্ট লাইফের কিছু ঘটে যাওয়া ঘটনা। আর যেখানে দেখানো হয় অ্যানির বয়ফ্রেন্ড অ্যানিকে বেঁধে রেখেছে আর অ্যানিকে মেরে ফেলারও প্ল্যান করেছে। আর অ্যানির বয়ফ্রেন্ড যার নাম হুও, সে অ্যানির কাজিন সিস্টারের সাথে মিলে অ্যানিকে চিট করে। তারা দুজনে মিলে প্ল্যান করে এখানে অ্যানিকে মেরে ফেলে। এরপরে অ্যানির বাবার কোম্পানিটাও নিজেদের নামে করে নেয়। তখনই অ্যানির ঘুমটা ভেঙে যায়। অ্যানি যখন চারপাশে দেখে তখন ও বুঝতে পারে অ্যানি এখন অন্য আরেকটি জায়গায় চলে এসেছে। আসলে অ্যানি এখন একটি কাহিনীর ভিতরে এসেছিল। আর তখনই এখানে অ্যানির হাজবেন্ড চলে আসে যার নাম ইয়ানজি। ইয়ানজি এখানে অ্যানিকে বলে, তুমি উঠে পড়েছো? আসলে কাল রাতে ওরা দুজনে একসাথে নাইট স্পেন্ড করেছে। এরপরে ইয়ানজি এখানে তখন অ্যানিকে ডিভোর্স পেপার দেয় আর বলে, এখানে সাইন করে দাও, তুমি তো বারবার আমাকে ডিভোর্স দিতে চাচ্ছিলে। অ্যানি ডিভোর্স পেপার দেখার পর অনেক বেশি অবাক হয়ে যায়। এখানে ইয়ানজি বলে, অনেক বছর হয়ে গিয়েছে আমাদের দুজনের বিয়ে হয়েছে, কিন্তু তুমি সবসময় ডিভোর্স নিতে চেয়েছিলে। এবার ফাইনালি আমি তোমাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তখন অ্যানি ওর ভিউয়ার্সদের কমেন্ট দেখতে পায় যেখানে বলছিল ইয়ানজি অনেক ভালো একটি ছেলে। অ্যানির একদমই উচিত হবে না এখানে ইয়ানজিকে ডিভোর্স দেওয়া। এই সব কিছু দেখার পর ইয়ানজি মনে মনে বলতে থাকে, এমনিতেও আমার বয়ফ্রেন্ড তো আমাকে ধোকা দিয়েছে, আর এখন তো আমি ওর সাথে থাকতেও চাই না। এর থেকে ভালো আমি এখানে ইয়ানজির সাথেই থাকবো। যেহেতু এখানে ভিউয়ার্সরা বলছে ইয়ানজি অনেক বেশি ভালো, তাই আমি এই সিদ্ধান্ত নেব। এখানে ইয়ানজিকে বলে, কিন্তু আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না। ইয়ানজি বলে, তোমার হঠাৎ করে কি হয়েছে? তুমি তো এই কয়েক বছরে প্রতিদিনই বলতে আমাকে ডিভোর্স দেবে, তাহলে হঠাৎ কেন বলছো আমাকে ডিভোর্স দিতে চাও না? অ্যানি বুঝতে পারে না ও কি বলবে। তখন ও বলে, আসলে কাল রাতে তো তুমি আমার সাথে নাইট স্পেন্ড করেছো, তাই এখন আর আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না। তুমি যেহেতু আমার সাথে নাইট স্পেন্ড করে নিয়েছো, তাই এখন তোমাকে তো এর দায়িত্ব নিতে হবে, আর এই কারণে আমি তোমাকে ডিভোর্স দিতে চাচ্ছি না। এইটা শোনার পর এখানে ইয়ানজির কান তখন লাল হয়ে যায় আর ও তখন ডিভোর্স পেপার নিয়ে ছিঁড়ে দেয়। অ্যানিকে বলে, আমি তোমাকে এটা লাস্ট একটি চান্স দিয়েছিলাম আমাকে ডিভোর্স দেওয়ার, কিন্তু তুমি যেহেতু বলেছো ডিভোর্স দেবে না, তাহলে মনে রেখো আজকের পর আর কখনোই আমার কাছ থেকে ডিভোর্স নিতে পারবে না। এরপরে রুম থেকে বের হয়ে যায়। একটু পরে অ্যানি নিজেও বাইরে আসে আর এখানে মনে মনে বলছিল, এবার কি আমি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি? এখানে তো ভিউয়ার্সরা বলছিল ইয়ানজি অনেক ভালো, তাই আমি ওর কাছ থেকে ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত ক্যান্সেল করেছি আর ওর সাথেই থাকতে চাচ্ছি। এমনিতেও এখন আর আমি একদমই হুর সাথে থাকতে চাই না, বরং ওর উপর থেকে আমার রিভেঞ্জ নিতে হবে। ইয়ানজি আবার নিজের লাইফের কথা মনে করে। এরপরে ভিতরে আসে আর এখানে একটি গিফট দেখতে পায় যেটা ওকে হু দিয়েছিল। মনে মনে বলে, আমি কত বেশি বোকা, হু আমাকে অনেক বোকা বানিয়ে এইসব গিফট গুলো দিত আর আমি অনেক বেশি খুশি হয়ে যেতাম। তখনই ভিতরে হু চলে আসে আর এখানে কাহিনীর গল্প অনুযায়ী এটাই লেখা ছিল যে হুকে দেখার পর অ্যানি এখানে হুয়ের সাথে কথা বলার জন্য অনেক বেশি আগ্রহ। কিন্তু এখানে অ্যানি যেহেতু গল্পের কোনো কিছু জানতো না, তাই এখানে ও হুর সাথে কথা বলতে চায় না। হু অ্যানিকে বলে, আমি জানি তুমি আমার উপরে রেগে রয়েছো, কারণ আমি তোমাকে ইয়ানজির কাছ থেকে নেওয়ার জন্য আসতে পারিনি। আর তুমি তো ভালো করে জানো ইয়ানজি কত বেশি পাওয়ারফুল, ওর সামনে আমি দাঁড়াতে পারবো না, কিন্তু এবার আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। তখনই ইয়ানজি কোম্পানি থেকে বাসায় ফিরে আসে আর এখানে অ্যানির জন্য খাবার নিয়ে এসেছিল। তখন ও রাতের কথাগুলো মনে করতে থাকে। তখন মেয়েদের কাছ থেকে জানতে পারে অ্যানি তো ওপরে রয়েছে আর অ্যানির সাথে দেখা করার জন্য হু এসেছে। তারা দুজনে এখন অ্যানির রুমে রয়েছে। এইটা জানার পর ইয়ানজির কাছে সন্দেহ মনে হয়, তাই ও ওপরে আসতে শুরু করে। এদিকে অ্যানি ভিউয়ার্সদের কমেন্টের মাধ্যমে জানতে পারে যে এখন তো ইয়ানজি ওপরেই আছে। হু তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। এখানে অ্যানিকে বলে, এখন আমাদের দুজনকে এখান থেকে পালাতে হবে, আর তুমি কোনো চিন্তা করো না, আমি এখান থেকে তোমাকে নিয়ে যাব। কিন্তু অ্যানি ওর কোনো কথাগুলোই শুনছিল না, বরং এখানে ইয়ানজিকে শোনানোর জন্য জোরে জোরে বলতে শুরু করে, তোমাকে কে বলেছে আমি এখান থেকে তোমার সাথে চলে যাব? আমি তো এখানে ইয়ানজির সাথেই থাকবো, কারণ আমি ইয়ানজিকে ভালোবাসি আর কখনোই তোমার কাছে যাব না। ইয়ানজির সাথে আমার বিয়ে হয়েছে, আমি এখন ইয়ানজির ওয়াইফ, ইয়ানজি আমার হাজবেন্ড, তাই আমি কেন তোমার সাথে অন্য কোথাও গিয়ে থাকবো? আমি এখানেই থাকবো। আর ও হুকে বিশ্বাস করানোর জন্য তখন দরজা খুলে ভিতরে নিয়ে আসে ইয়ানজিকে আর হুর সামনে ইয়ানজিকে কিস করে। এইটা দেখার পর হু বলে, আমি জানি তুমি আমাকে জেলাস ফিল করানোর জন্য এইসব কিছু করেছো। ইয়ানজি নিজেও এখানে অ্যানির এরকম একটি ব্যবহার দেখার পর অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ অ্যানি তো সবসময় হুয়ের সাথেই থাকতে চাইতো, তাহলে আজ হঠাৎ করে এরকম কেন করছে?
যাই হয়ে যাক, এখানে অ্যানি হুকে বলে তোমার এখন বিশ্বাস হয়ে গিয়েছে, তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো। হু বলে তুমি এত সহজেই আমাকে কিভাবে ভুলে যেতে পারো, তুমি তো আমাকে ভালোবাসো। অ্যানি এখানে হুয়ের গিফটটি হুয়ের মুখের ভিতরেই ঢুকিয়ে দেয় আর বলে তোমার এইসব গিফট নিয়ে এখান থেকে চলে যাও, আজকের পর আর কখনো এখানে এসো না। হু আর কোনো কিছু না বলে এখান থেকে চলে যায়। আর অ্যানি বুঝতে পারে যে এখন ইয়ানজি ওর উপরে অনেক বেশি রেগে রয়েছে। এরপরে অ্যানিকে বাহিরে দেখানো হয়, এখানে ও ভিউয়ার্সদের কমেন্টস গুলো পড়ছিল আর যেখান থেকে ও জানতে পারে যে ইয়ানজি আসলে অনেক বেশি রুড। তখনই ইয়ানজি নিচে চলে আসে আর ইয়ানজিকে দেখার পর ইয়ানজিকে জিজ্ঞাসা করে তুমি কি এখনো আমার ওপরে রেগে রয়েছো যে এখানে হু কেন এসেছিল। ইয়ানজি বলে আমি তোমার ওপরে একদমই রেগে নেই, আর হু এখানে কেন এসেছিল এটা আমার জানার প্রয়োজন নেই। তখন অ্যানি বলে আসলে আমি ভেবেছিলাম তোমাকে আমি বলবো হু এখানে কেন এসেছে আর তোমাকে আমি ভালোভাবে এক্সপ্লেন করব। কিন্তু তুমি যেহেতু কিছু শুনতে চাচ্ছ না তাহলে আমি কিছুই বলবো না। তখন ইয়ানজি বলে আসলে আমি একটু তো জেলাস ফিল হয়েছি, তাই তুমি এখন আমাকে বলো। ইয়ানজি বলে তুমি তো জানোই আগে আমি সবসময় বলেছিলাম হুর সাথে থাকবো, তাই এখানে হু আমাকে নেওয়ার জন্য এসেছিল। কিন্তু এখন আমি তোমার সাথেই থাকবো আর তোমাকে কখনোই ডিভোর্স দেব না। আমি জানি তুমি আমার কথাগুলো বিশ্বাস করবে না, কারণ একদিন আগেও তো আমি বারবার এটাই বলছিলাম তোমার কাছ থেকে ডিভোর্স নেব। কিন্তু দেখো এখন আমি বলছি আমি সারা জীবন তোমার সাথেই থাকবো আর তোমাকে কখনোই ডিভোর্স দেব না। তুমি যদি বাহির থেকে কারোর কাছ থেকে আমার সম্পর্কে কোনো কিছু জানতে পারো তাহলে অবশ্যই আগে আমাকে বলবে, আমি তোমাকে সবকিছু ভালোভাবে এক্সপ্লেন করব, কিন্তু অন্য কারোর সাথে আমার সাথে ঝগড়া করবে না। আর আজ থেকে আমাদের দুজনের ঝগড়া 24 ঘন্টার বেশি 1 মিনিটও থাকবে না। আর আমাদের ভিতরে যাই ঝামেলা হোক না কেন আমরা দুজনে তা একসাথে বসে ভালোভাবে ডিসকাস করব। ইয়ানজি এখানে অ্যানির কাছ থেকে এত সব কথাগুলো শোনার পর একটু লজ্জায় পড়ে যায়, তাই অ্যানিকে বাই বলে কোম্পানিতে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। আর অ্যানি মনে মনে বলছিল এখন আর আমি একদমই হুয়ের সাথে থাকবো না, আমি ইয়ানজির সাথেই থাকবো। আমি দেখতে চাই ইয়ানজি আসলে কেমন, আমি কি এবার সঠিক সিদ্ধান্ত নিয়েছি কিনা। এরপর আবার কোম্পানিতে অ্যানিও চলে আসে। অ্যানি এখানে এসেছিল ওর হাজবেন্ড ইয়ানজির সাথে দেখা করতে, কিন্তু এখানে থাকা একজন মেয়ে তখন অ্যানিকে জানায় আপনার সিস্টার আপনার সাথে দেখা করতে এসেছে। আর এখানে আমরা ওর সিস্টার লিকে দেখতে পাই। লিকে এখানে অনেক বেশি ভালো দেখানো হচ্ছিল, কিন্তু লি অতটাও বেশি ভালো ছিল না। আর অ্যানি যখন ওর সাথে দেখা করে তখন ওকে দেখার পরে বুঝতে পারে যে এই মেয়েটি তো আসলে সবার ভিতরে ঝামেলা সৃষ্টি করছে। একবার ও হুয়ের কাছে যায়, একবার ইয়াজির কাছে যায়, আর একবার অ্যানির বাবার কাছে যায়। এরকম ভাবে ও সবার কাছে গিয়ে অ্যানির নামে বারবার অনেক বাজে বাজে কথা বলে যেন সবাই অ্যানিকে ভুল বুঝে। অ্যানি এটা ভালো করেই বুঝতে পারে। আর এখানে অ্যানির সিস্টার লিন তখন অ্যানিকে বলে আসলে বাবা জানতে পেরেছে তুমি ইয়ানজির কাছ থেকে ডিভোর্স নিয়েছ, আর এটা জানার পর বাবার শরীর অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, বাবাকে এখন হসপিটালে ভর্তি করা হয়েছে। অ্যানি বলে তোমাকে এই কথা কে বলেছে যে আমি এখন ইয়ানজিকে ডিভোর্স দিচ্ছি, আমি তো ইয়ানজিকে একদমই ডিভোর্স দেব না, আর আমি ইয়ানজির সাথেই থাকবো। এখানে লিন বলে তাহলে হুয়ের কি হবে, তুমি তো হুকে ভালোবাসো। অ্যানি বলে কে বলেছে আমি হুকে ভালোবাসি, আমি একদমই হুয়ের কাছেও যাব না, আর আমি এখন হসপিটালে আমার বাবাকে দেখতে যাব। তখন লিন বলে কিন্তু আঙ্কেল জানে তুমি ইয়ানজিকে ডিভোর্স দেবে, আর যদি ওখানে তোমাকে দেখতে পায় তাহলে তো ওনার শরীরটা আরো অনেক বেশি খারাপ হয়ে যাবে, কারণ উনি তো সত্যিটা জানে না। এখানে ইয়ানজি ওর কথাগুলো শোনার পর ইয়ানজির কেন জানি মনে হতে থাকে এখানে বারবার লিন হসপিটালে যেতে ইয়ানজিকে মানা করছে, যাতে করে ইয়ানজি ওর বাবার সাথে দেখা করতে না পারে। কারণ লিন তো প্রথমেই অ্যানির বাবার কাছে অ্যানির নামে অনেক উল্টাপাল্টা কথা বলে এসেছে, কিন্তু এরপরেও অ্যানি বের হয়ে পড়ে নিজের বাবার সাথে দেখা করার জন্য। যেখানে লিন বলে আমিও কি তোমার কারে করে যেতে পারি। অ্যানি তখন ওর কারের ভিতর লিনকে উঠিয়ে নেয়। এরপরে অ্যানিকে বলে আঙ্কেল কি তোমার কথা বিশ্বাস করবে, তুমি ইয়ানজিকে ডিভোর্স দিচ্ছ না, এটা তুমি আঙ্কেলকে সত্যি কথা বলছো। অ্যানিও তখন ভাবে যে ওর মুখের কথা কেউ বিশ্বাস করবে না, কারণ ও তো বারবারই বলেছে যে ইয়ানজিকে ডিভোর্স দেবে, তাই ইয়ানজিকে মেসেজ করে। তখন ইয়ানজি নিজের কোম্পানির মিটিং এ ছিল, আর এখানে ও যখন অ্যানির মেসেজ দেখতে পায় তখন ইগনোর করে, কারণ এর আগেও অ্যানি ওকে বারবার মেসেজ করতো শুধুমাত্র ডিভোর্স নেওয়ার জন্য। অ্যানি বিরক্ত হয়ে ওকে আবার ফোন করে, আর এখানে তখন হঠাৎ করে ইয়ানজির ফোনটা বেজে ওঠে, কিন্তু ইয়ানজির ফোনের রিংটংটা অ্যানি চেঞ্জ করে দিয়েছিল, যার কারণে সবাই এটা শুনতে পায়। আর এটা কিছুটা রোমান্টিক ছিল, যার কারণে এখানে সবার সামনে ইয়ানজি অনেকটাই বেশি লজ্জায় পড়ে যায়, আর সবাইকে তখন মিটিং রুম থেকে বের হয়ে যেতে বলে।
এরপরে ইয়ানজি ফোনটা রিসিভ করে। অন্য দিক থেকে অ্যানি ওকে বলে, তুমি কি হসপিটালে আসতে পারবে? আসলে তোমার এখানে আসার অনেক বেশি প্রয়োজন ছিল। তখন ইয়ানজি বলে, আমি যেতে পারবো না, আমার অনেক কাজ রয়েছে। তোমার কি হয়েছে আমাকে বলো। ইয়ানজি বলে, আমি আমার বাবার সাথে দেখা করতে এসেছি, আর আমি বাবাকে বলতে চাই আমি তোমাকে ডিভোর্স দেবো না, কিন্তু বাবা তো এই কথা বিশ্বাস করবে না। তাই তুমি এখানে আসলে বাবা কথাটা বিশ্বাস করে নিত। ইয়ানজি এটা জানার পর অনেক বেশি খুশি হয়ে যায়। আসলে এর আগে যখনই ইয়ানজির কাছে অ্যানি ফোন করতো তখন বারবার ডিভোর্স চাইতো, কিন্তু এবার বলছে ও ডিভোর্স নেবে না, আর এই কথা বাবাকে বলতে গিয়েছে, তাই অনেক খুশি হয়। কিন্তু এখানে অ্যানিকে বলে না ও হসপিটালে যাবে। এরপরে অ্যানি বাবার সাথে দেখা করতে আসে, যেখানে বাবা তো অ্যানিকে দেখার পর অ্যানিকে বলে, আমি শুনেছি তুমি ইয়ানজিকে ডিভোর্স দেবে, তুমি এমনটি কেন করতে চাচ্ছ? আর এখানে বারবার বলতে থাকে লিন আঙ্কেল আমি ওকে অনেক বেশি বুঝিয়েছি, কিন্তু এরপরেও ইয়ানজিকে ডিভোর্স দিতে চাচ্ছে। অ্যানি রেগে গিয়ে লিনকে থাপড় দেয় আর বলে, আমি তোমাকে কারের ভিতরেই বলেছি আমি ইয়ানজিকে ডিভোর্স দেব না, তাহলে কেন বাবাকে মিথ্যে কথা বলছো? আর এখানে ওর বাবাকে বলে, আমি ইয়ানজিকে ডিভোর্স দেব না, ইয়ানজির সাথেই থাকবো। কিন্তু বাবাও এখানে অ্যানির কথা বিশ্বাস করে না, কারণ অ্যানি এর আগে সব সময় বলতো ইয়ানজিকে ডিভোর্স দেবে। তাই স্বাভাবিকভাবে এখানে বাবা ওর কথাগুলো বিশ্বাস করবে না। আর তখনই ভিতরে ইয়ানজি চলে আসে, যেখানে ইয়ানজি এখানে সবার সামনে সাপোর্ট করে অ্যানিকে আর বলে, সত্যি আমরা দুজনে এখন ডিভোর্স নিচ্ছি না। ইয়ানজি এখানে অ্যানির বাবাকে বলে, আপনাকে এই কথা কে বলেছে আমরা দুজনে ডিভোর্স নিচ্ছি? আমরা দুজনে একদমই ডিভোর্স নেব না। অ্যানি লিনকে বলে, তুমি এখানে আমার বাবাকে মিথ্যে কথা বলেছো, তাই তুমি এখন এখানে আমার কাছ থেকে ক্ষমা চাইবে, আর যদি এমনটি না করো তাহলে কিন্তু আমি তোমাকে শাস্তি দেব। লিন এমনটি একদমই করতে চায় না। আর অ্যানির বাবা তখন এখানে অ্যানিকে বলে, আমার তোমার সাথে কিছু কথা রয়েছে, তাই আমি চাই সবাই এখান থেকে বাহিরে যাবে। লিন বাহিরে চলে যায়। ইয়ানজি বলে, আমি আপনার কিছু মেডিসিন নিয়ে আছি। এইটা বলে ইয়ানজিও এখান থেকে বাহিরে যায়। ভিতরে লিলির বাবা লিলিকে বলে, তুমি তো বলেছিলে ইয়ানজির সাথে থাকবে না, তাহলে এখন তোমার কি হয়েছে? তুমি কেন ইয়ানজিকে ডিভোর্স দিতে চাচ্ছ না? আমার মনে হচ্ছে তোমার কোনো প্রবলেম হয়েছে, তুমি তো ইয়ানজিকে ভালোবাসো না, হঠাৎ করে এমন কি হয়েছে? ইয়ানজি কি তোমাকে অনেক বেশি বুলিং করে, নাকি তোমাকে ভয় দেখিয়েছে? ওর সাথে থাকার জন্য কি বাধ্য করেছে? তুমি আমাকে সব কিছু বলতে পারো, আমার নজর কিন্তু তোমার ওপরেই রয়েছে। তখন তো এখানে অ্যানি ভিউয়ার্সদের কমেন্টগুলো দেখতে পায় আর জানতে পারে ইয়ানজি ওদের সব কথাগুলো শুনছে। তাই ভিতরে অ্যানি বাবাকে বলে, তুমি তো জানোই যে আমার একটি হট ছেলে অনেক বেশি পছন্দ, আর এখানে ইয়ানজির অনেক ভালো বডি রয়েছে আর দেখতেও অনেকটাই বেশি হট আর হ্যান্ডসাম রয়েছে, তাহলে আমি কেন ওকে ডিভোর্স দেব, যেখানে আমি আমার মনের মতন একটি ছেলেকে পেয়েছি। তখন ইয়ানজি ভিতরে আসে আর ও অ্যানির কথাগুলো শোনার পর অনেকটাই বেশি হাসতে শুরু করে। এখানে বাবাকে মেডিসিন দেয় আর বলে, আপনি এই মেডিসিনগুলো খেয়ে নেবেন। আর অ্যানি কাল রাতে অনেকটাই বেশি ক্লান্ত ছিল, তাই এখন আমি অ্যানিকে বাসায় নিয়ে যাব। আর তারা দুজন এখান থেকে বাইরে যায়। কিন্তু ইয়ানজি তো অ্যানিকে নিয়ে এসেছিল ডক্টরের কাছে। এখানে ডক্টর জানায়, আপনারা এখন কিছুদিন আর একদমই কোনো রোম্যান্স করতে পারবেন না। ইয়ানজি অ্যানিকে কোলে উঠিয়ে নেয়, এরপর অ্যানিকে বাসায় নিয়ে আসে, যেখানে ও অ্যানির পায়ে মাসাজ করে দিচ্ছিল। আর অ্যানি এখানে অনেক বেশি লজ্জা পেতে থাকে, এমনকি দেখা যায় ও এখানে তখন ইচ্ছা করে ইয়ানজিকে সিডিউস করতে চাচ্ছিল। তখন ইয়ানজি ওকে কিস করতে শুরু করে আর বলে, তুমি তো ছেলেদেরকে একদমই চেনো না, এখন তুমি যেহেতু আমাকে সিডিউস করেই ফেলেছো, তাই আমি যতক্ষণ পর্যন্ত খুশি না হচ্ছি তুমি থামতে পারবে না। তখন তো অ্যানি বলতে থাকে, তোমার কি মনে নেই ডক্টর কি বলেছে? আর বারবার ইয়ানজিকে সরি বলছিল। ইয়ানজি তখন ওকে কিছুটা বকা দেয় আর এখান থেকে চলে যেতে নিচ্ছিল, যার কারণে অ্যানি ওর উপরে রেগে যায়। ইয়ানজি আবার কোম্পানিতে চলে আসে নিজের কিছু কাজ করার জন্য। এখানে ওর বাটলার আসে আর বলে, আপনার যদি আপনার ওয়াইফের সাথে ঝগড়া হয়ে থাকে তাহলে আপনার উচিত ওনার সাথে গিয়ে কথা বলা, তাহলে দেখবেন উনি আর একদমই আপনার উপরে রাগ করে থাকবে না। ইয়ানজি তখন চিন্তা করে, ও তো অনেকটাই বেশি বকা দিয়ে এসেছে অ্যানিকে, তাহলে অ্যানি অবশ্যই বাসায় বসে কান্না করছে, তাই বাসায় আসে, যেখানে দেখতে পায় অ্যানি বসে থেকে কান্না করছে। আসলে অ্যানি তো এখানে ইয়ানজির জন্য কান্না করছে না, বরং ও ড্রামা দেখছিল আর ওইটা দেখি কান্না করে। ইয়ানজি এটা দেখতে পেয়ে অবাক হয়ে যায় যে এখানে অ্যানি ওর জন্য কান্না করছে না, বরং ড্রামা দেখে কান্না করছে। ইয়ানজিকে দেখার পর অ্যানি বলে, আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছে। ইয়ানজি তো রান্না করতে পারে না, কিন্তু এরপরও বাধ্য হয়ে চলে যেতে হয় কিচেনে। আর যেখানে ও রান্না করছিল তখন বাকিরা দেখতে থাকে ইয়ানজি আসলে কিভাবে রান্না করছে। একটু পরে ইয়ানজি রান্না করে নিয়ে এসে ওটা দেয় অ্যানিকে।
অ্যানি তখন খাবারটি খেয়ে ফেলে আর ওর খাবারের অনেক বেশি প্রশংসা করে, কিন্তু অ্যানি একটু বেশি প্রশংসা করে, আর যার কারণে ইয়ানজি বলছিল, আমি তো কখনো রান্নাই করিনি, আজ প্রথম করেছি, তাহলে এত তো ভালো হওয়ার কথা না। অ্যানি এটা বুঝতে পারে তখন ওকে আবার সরি বলে, যা আমি একটু বেশি প্রশংসা করেছি। তখন ইয়ানজি ওকে কোলে উঠিয়ে নেয় আর বলে, আমি তো তোমাকে খাবার রান্না করে দিয়েছি আর তুমি খেয়েও নিয়েছো, এখন আমার বেলা, তুমি এখন আমাকে খাবার খাওয়াবে। আর রাতে তারা দুজনে রোম্যান্স করে। পরের দিন সকালে দেখানো হয় অ্যানিকে। অ্যানি যখন ঘুমিয়েছিল তখন অ্যানির ফ্রেন্ড অ্যানিকে ফোন করে একটি বারে আসতে বলে। অ্যানি তখন ইয়ানজির কাছে চলে যায় আর বলছিল, আমি এখন আমার ফ্রেন্ডের সাথে বারে যাব। আসলে ইয়ানজি বলেছে অ্যানিকে, তুমি বাড়ির বাইরে কোথাও যেতে পারবে না, আর এই কারণে অ্যানি এখন ইয়ানজিকে মানাতে শুরু করে, আমাকে আমার ফ্রেন্ডের সাথে বারে যেতে দাও, আমি বাইরে গিয়ে কোনো উল্টাপাল্টা কাজ করব না। অনেক মানানোর পর তখন ইয়ানজি রাজি হয়ে যায়। একটু পরে অ্যানিও চলে আসে ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে, আর এই মেয়েটি অ্যানির বেস্ট ফ্রেন্ড, কিন্তু অ্যানি যেহেতু এখানে কাউকে চিনতো না, তাই ওই মেয়েটিকে ও বিশ্বাস করতে পারছিল না। তখন ভিউয়ার্সরা কমেন্ট করে, আর যেটা দেখার পর অ্যানি বুঝতে পারে এই মেয়েটি অনেক ভালো, যে কিনা অ্যানিকে এখানে সব সময় সাপোর্ট করে। তাই অ্যানি খুশি হয়ে যায়, এখানে ও তো কাউকে পেয়েছে যে অ্যানিকে সাহায্য করবে, আর অ্যানি নিজের সব কথাগুলো তাকে বলতে পারবে। তখনই ভিতরে একটি মেয়ে আসে নিজের আরো একজন ফ্রেন্ডকে নিয়ে, আর আমরা জানতে পারি এই মেয়েটি আসলে ইয়ানজির কোম্পানিতে জব করে, আর ও অ্যানিরও ফ্রেন্ড। এখানে আসার পর অ্যানিকে একটু অপমান করার চেষ্টা করে, আর আমরা এটাও জানতে পারি এই মেয়েটি আসলে ইয়ানজিকে লাইক করে আর সবসময় ইয়ানজিকে সিরিয়াস করার চেষ্টা করে। তাই তো ইয়ানজি আর অ্যানি দুজনের ভিতরে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার অনেক চেষ্টা করে, যাতে করে দুজনকে দূরে সরিয়ে দিতে পারে, আর এইটা অ্যানি ভালো করে বুঝতে পেরেছিল। অনেক কৌশলে ওকে একটু হার্ট করে, আর মেয়েটি বলে, আমি বাইরে গিয়ে ইয়ানজিকে এইসব কথাগুলো বলে দেব। মেয়েটি ওখান থেকে বাইরে আসে, তখন ইয়ানজির সাথে দেখা হয়ে যায়। ইয়ানজিকে দেখার পর অ্যাক্টিং করতে শুরু করে আর বলছিল ভিতরে অ্যানি আমাকে হার্ট করেছে, কিন্তু ইয়ানজি ওর কথাগুলোতে একদমই পাত্তা দেয় না। আর মেয়েটি এখানে অ্যানির সম্পর্কে কিছু উল্টাপাল্টা কথা বলতে থাকে ইয়ানজির কাছে। ভিতরে অ্যানি কমেন্টসগুলো দেখার পর বুঝতে পারে বাইরে এখন ইয়ানজি এসেছে। বাহিরে মেয়েটি ইয়ানজিকে বলে, তুমি কি জানো ভিতরে অ্যানি অনেকগুলো মেল মডেলকে নিয়ে এসেছে, ও তোমাকে ছেড়ে দিতে চাচ্ছে। আর তখনই বাইরে অ্যানি চলে আসে, এখানে ইয়ানজির কাছে এসে বলে, এই মেয়েটি একদম মিথ্যে কথা বলছে, আমি ভিতরে কোনো মেল মডেলকে নিয়ে আসিনি। তোমার বিশ্বাস না হলে আমার সাথে ভিতরে যেতে পারো, আর আমার হাজবেন্ডই এত বেশি হ্যান্ডসাম, তাহলে আমি মেল মডেল কেন নিয়ে আসবো। অ্যানি এখানে উল্টো মেয়েটিকেই ফাঁসিয়ে দেয়, আমাকে ভিতরে বলেছে তোমাকে সিডিউস করবে আর তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেবে। মেয়েটি অপমানিত হয়ে এখান থেকে চলে যায়। আর তখন এখানে হু আর লিন তারা দুজনে একসাথে আসে। দুজনকে দেখার পর অ্যানি বলে, তোমরা দুজনে কি এখানে পার্টি করতে এসেছো, চলো আমরা একসাথে ভিতরে গিয়ে পার্টি করি। হু তো এখানে এসেছে ইয়ানজির সাথে একটি কন্ট্যাক্ট করতে। আসলে হুকে আগে সবসময় এইসব কন্ট্যাক্টে সাহায্য করতো অ্যানি, কিন্তু অ্যানি যেহেতু এখন আর হুয়ের সাথে কোনো কথা বলছে না, তাই হুয়ের অনেক বেশি প্রবলেম হচ্ছে ইয়ানজির সাথে কন্ট্যাক্ট করতে। অ্যানি আর ইয়ানজি যখন ভিতরে আসে তখন অনেকগুলো মেল মডেলকে দেখতে পায়। আসলে অ্যানির বেস্ট ফ্রেন্ড তো এদের সবাইকে এখানে নিয়ে এসেছে। ভিতরে এদেরকে দেখার পর ইয়ানজি এখানে কোনো কিছুই বলতে পারে না অ্যানিকে। অ্যানি তখন বলে, তুমি বিশ্বাস করো আমি এদেরকে একদমই নিয়ে আসিনি, আর ওদের জন্য বারবার এখানে ইয়ানজিকে সরি বলে। ইয়ানজি বলে, সরি বলতে হবে না, তুমি যদি এদের সবাইকে এখানে এনেও থাকো তাতে কি হয়েছে, তুমি তো এখানে তোমার হাজবেন্ডের সাথেই রয়েছো। লিন বলে, দেখেছো ইয়ানজি, তুমি থাকা সত্ত্বেও ও এখানে অনেকগুলো মেল মডেলকে নিয়ে এসেছে। তখন অ্যানির বেস্ট ফ্রেন্ড বলে, এখানে অ্যানি ওদেরকে নিয়ে আসেনি, আমি নিয়ে এসেছি, তাই তোমরা দুজনে এখানে অ্যানিকে কোনো কিছুই বলতে পারবে না, যা বলার আমাকে বলো। এরপরে তারা দুজনে কন্ট্যাক্টের কথা বলে, যেটাতে ইয়ানজি একদমই রাজি হয় না। অ্যানি বলে, আমি ইয়ানজিকে রাজি করতে পারবো, তবে হুকে আমার কথা মতন কাজ করতে হবে। আর ওখানে থাকা অনেকগুলো মেল মডেলের ভিতরে একজন মেল মডেলকে নিয়ে আসে হুয়ের কাছে। হুকে বলে, তুমি যদি এই কন্ট্যাক্ট পেতে চাও তাহলে আমি যেমনটি করতে বলবো তোমাকে তেমনটি করতে হবে এই মেল মডেলের সাথে। যেখানে হুকে বলে, তুমি প্রথমে ওই মেল মডেলের সাথে রোমান্টিক সিন করবে আর এখানে আমাদেরকে ইমপ্রেস করবে, আমরা যদি ইমপ্রেস হয়ে যাই তাহলে তোমাকে কন্ট্যাক্ট দেব। হু তখন কন্ট্যাক্টটি নেওয়ার জন্য এরকমই করে। এরপরে এখানে বলে, আমি সবকিছু করেছি, এখন তুমি আমাকে ওই দামি জমিটা দিয়ে দাও যেটা থেকে সব থেকে বেশি ভালো ইনকাম করে ইয়ানজি।
ইয়ানজি এটা কিছুতেই ওকে দিতে চায় না, বলে আমি তোমাকে অন্য আরেকটি জমি দেব। এখানে তখন দেখা যায় অ্যানিও বারবার ইয়ানজিকে বলতে থাকে, হু তোমার কাছ থেকে যে জমিটি চাচ্ছে তুমি ওকে ওই জমিটাই দেবে, কিন্তু ইয়ানজি মানা করে। আর ইয়ানজি এখানে মনে মনে এটাই ভাবছিল, এখনো কি অ্যানি হুকে ভালোবাসে, যার কারণে আমাকে বলছে আমার ওই জমিটা এখানে আমি হুকে দেব। আর এই জমিটা নিয়ে এখানে তখন দুজনের ভিতরে ঝগড়া হয়ে যায়, এমনকি ওখান থেকে রেগে ইয়ানজি উঠে পড়ে। তখন অ্যানিও ওর সাথে চলে আসে। অ্যানি ওকে আবার বলতে নিচ্ছিল তুমি হুকে ওই জমিটা দাও, কিন্তু ওকে তো কাঁধে উঠিয়ে নিয়ে বাসায় চলে আসে আর বলছিল আমি ওই জমিটা কিছুতেই হুকে দেব না, তুমি ভালো করে জানো ওই জমিটা থেকে আমার অনেক বেশি প্রফিট হয়। অ্যানি বলে আমি সব জানি, কিন্তু এখন ওই জমি তুমি হুকে দেবে। ইয়ানজি ওর কথাগুলোতে আর কোনো পাত্তা দেয় না, ওখান থেকে চলে যায়। দুজনের ভিতরে তো অনেক বেশি ঝগড়া হয়েছিল, এমনকি এখানে দেখা যায় ইয়ানজি ওর সাথে আর কোনো কথাও বলে না, বারবার ইয়ানজিকে ফোন দিতে থাকে অ্যানি। অ্যানি এরপরে ইয়ানজিকে বলে তুমি যদি আমার রাগ ভাঙাতে না আসো তাহলে আমি সত্যি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাব। এখন আমি সত্যি তোমার উপরে অনেক বেশি রেগে রয়েছি। আর এই মেসেজটি দেখার পর ইয়ানজি তখন কিছুটা ভয় পেয়ে যায় আর কোম্পানির সবাইকে বলে তোমরা এখন আমাকে আইডিয়া দিতে থাকো আমি কিভাবে অ্যানির রাগটা ভাঙাতে পারবো। এই কোম্পানিতে যেই সব মেয়েরা আসলে ইয়ানজির উপরে ফিদা ছিল তারা এটা জানতে পেরে অনেক বেশি জেলাস ফিল করে, কিন্তু বাকি মেয়েরা যাদের ইয়ানজির উপরে কোনো ইন্টারেস্টই ছিল না তারা এখানে ইয়ানজিকে অনেক বেশি আইডিয়া দেয়। আইডিয়া অনুযায়ী ইয়ানজি তখন অনেক বেশি দামি দামি গিফটগুলো পাঠায় অ্যানির কাছে আর সবকিছুই করতে থাকে অ্যানির রাগ ভাঙানোর জন্য, কিন্তু এই সব কিছুতে অ্যানির রাগ একদমই ভাঙে না। এই কারণে ও তখন ইয়ানজিকে মেসেজ করে আর বলে আমার এইসব কিছু একদমই দরকার নেই, আমার তো তোমাকেই দরকার রয়েছে। এইটা জানার পর ইয়ানজি কোম্পানি থেকে বাসায় যাওয়ার জন্য বের হয়, যেখানে ওর কাছে আবারও ওই মেয়েটি আসে আর ওকে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু এখানে ইয়ানজি ওকে পাত্তাও দেয় না। মেয়েটি রেগে যায়, এখানে ইয়ানজিকে বলে অ্যানির জন্য তুমি আমাকে ইগনোর করতে পারো না, কিন্তু এরপরও তো ওর কোনো কথা না শুনে ইয়ানজি বাসায় চলে আসে, কিন্তু বাসায় কোথাও দেখতে পায় না অ্যানিকে। ইয়ানজি ভয় পেয়ে যায়, তাহলে কি সত্যি অ্যানি এবার ওকে ছেড়ে চলে গিয়েছে? আর এখানে চিন্তায় পড়ে যায়, তাই তো অ্যানিকে ফোন করতে থাকে, কিন্তু অ্যানি ওর ফোনও ধরছিল না। তখনই পুরো বাসার লাইট অন হয়ে যায়, অ্যানি ওর সামনে চলে আসে। অ্যানিকে দেখার পরে ইয়ানজি অ্যানিকে কিস করতে থাকে। অ্যানি বলে তুমি কি মনে করেছিলে আমি তোমাকে ছেড়ে তোমার বাসা ছেড়ে চলে গিয়েছি হুয়ের কাছে, কিন্তু আমি কখনোই হুয়ের কাছে যাব না। কিন্তু এখন তুমি আমার কথা শুনবে, ওই জমিটা তুমি হুকে দেবে। আর আমি তোমার কোনো লস করতে চাচ্ছি না, কারণ আমি জানি কিছুদিন পর ওই জমি থেকে অনেক বেশি লস হতে শুরু করবে, তাই আমি চাই না তুমি কোনো লস করো। এই কারণে বলছি ওটা হুকে দাও। আর তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি কিছুদিন অপেক্ষা করে দেখতে পারো। আর তোমাকে বলেছিলাম আমাদের দুজনের ভিতরে যখনই ঝগড়া হবে এটা 24 ঘন্টার বেশি থাকবে না, কিন্তু তুমি তো একদমই আমার রাগ ভাঙাতেই আসোনি আর কোনো কিছু বোঝানোর চেষ্টা করোনি। ইয়ানজি ওকে সরি বলে। এরপরে অ্যানি বলে আমি এরকম ভাবে বাসায় বন্দি হয়ে থাকতে পারবো না, আমার মুক্তি চাই। কিন্তু ইয়ানজি ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর বলে কিন্তু আমি সবসময় তোমার সাথে বাঁধা অবস্থায় থাকতে চাই। ইয়ানজির এরকম কিউট ব্যবহার দেখার পর অ্যানি ওর উপর অনেক বেশি খুশি হয়ে যায় আর ওকে জড়িয়ে ধরে। দুজনের ভিতরে সব কিছু ঠিক হয়ে গিয়েছিল, তাই দুজনে তখন একে অপরের সাথে রোম্যান্স করতে শুরু করে। অন্যদিকে হু আর লিনকে দেখানো হয়। হু বুঝতে পারছিল না ও কিভাবে কন্ট্যাক্ট নিজের করে নেবে। এরপর এখানে লিনকে রিকোয়েস্ট করতে শুরু করে অ্যানি তোমার সিস্টার, তাহলে তুমি অ্যানিকে বোঝাও। লিন বলে কিন্তু অ্যানি এখন আর আমার কোনো কথাই শুনতে চায় না। হু রেগে বলে আমি কোনো কিছু শুনতে চাই না, তুমি যে করেই হোক না কেন অ্যানির কাছ থেকে ওই কন্ট্যাক্ট পেপারে সাইন করে নিয়ে আসবে, আর যে কোনো মূল্যে আমার ওই জমিটির প্রয়োজন রয়েছে। লিন বলে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না, আমি একটি প্ল্যান বের করব। এরপরে তারা সবাই চলে আসে অ্যানির বাড়িতে, আর এখানে তারা সবাই এসেছিল একসাথে ডিনার করতে। এখানে আমরা লিনের বাবাকেও দেখতে পাই। ইয়ানজিও এসেছিল অ্যানির সাথে। আর এরপরে অ্যানি বলে ইয়ানজিকে চলো আমি তোমাকে আমার রুম দেখাবো। এই কথা শোনার পর এখানে তো অনেক খুশি হয়ে যায় লিন, কারণ লিন জানে অ্যানির রুমের ভিতরে এখন পর্যন্ত হুয়ের ছবি রয়েছে আর অ্যানি ওই ছবিগুলো এখনো কোথাও সরিয়ে রাখেনি, যার কারণে অনেক খুশি হচ্ছিল।
অ্যানি যখন ইয়ানজিকে নিজের রুমে নিয়ে আসে তখন ইয়ানজি এখানে হুর অনেকগুলো ছবি দেখতে পায়। অ্যানি ইয়ানজিকে বলে, তুমি আমার উপরে একদমই রাগ করো না, আমি এক্ষুনি এই ছবিগুলো সরিয়ে দিচ্ছি। আসলে বিয়ের পর আমি তো আর এখানে আসিনি, তাই এই ছবিগুলো এখান থেকে সরাতে পারিনি। আর এখানে অ্যানি মনে করে যে ইয়ানজি এখন ওর উপরে অনেক বেশি রেগে গিয়েছে, তাই ইয়ানজিকে বারবার সরি বলতে থাকে। আর ইয়ানজিকে বলে, এখন আমি কি করলে তোমার রাগ ভাঙাতে পারবো, আমাকে বলো। ইয়ানজি বলে, তুমি ভালো করেই জানো তুমি কি করলে আমার রাগ ভাঙাতে পারবে, তাই তোমাকে বলতে হবে না। অ্যানি তখন ইয়ানজির কাছে চলে যায়, তারা দুজনে একে অপরকে কিস করতে শুরু করে আর রোম্যান্স করতে শুরু করে দেয়। অন্যদিকে নিচে দেখানো হয় লিনকে। একটু পরে এখানে হু আসে আর এখানে লিনের কাছ থেকে জানতে পারে অ্যানি আর ইয়ানজি তারা এখন অ্যানির রুমে রয়েছে। হু এটা জানতে পেরে জেলাস ফিল করে। এইদিকে ইয়ানজি তো একদমই অ্যানির ওপরে রাগই করেনি, শুধুমাত্র অ্যাক্টিং করছিল যাতে করে অ্যানি ওর কাছে আসে আর ও অ্যানির সাথে রোম্যান্স করতে পারে। বাইরে এদের ফ্যামিলি সবাই কথা বলতে থাকে আর এখানে বলছিল লিন যে এখন তো অ্যানি আর ইয়ানজি তারা দুজনে রুমে রয়েছে। এদিকে রুমের সিন দেখানো হয় যেখানে ওরা নিজেদের সাথে অনেক ভালো কিছু সময় কাটাতে থাকে আর দুজনে অনেক বেশি হ্যাপি রয়েছে। তখনই অ্যানির মনে পড়ে যায় হু তো এখানে আসবে অ্যানির সাথে দেখা করতে, তাই অ্যানি ভাবে আমাকে এখন তাড়াতাড়ি নিচে যেতে হবে। কিন্তু অ্যানি এটাও ভালো করে জানে ও যদি হুর সাথে দেখা করতে যায় তাহলে ইয়ানজি ওর ওপরে আবারও রেগে যাবে, তাই অ্যানি ইয়ানজির কাছে আসে আর ইয়ানজির বডিতে নিজের লিপস্টিক দিয়ে লিখে দেয়, তুমি শুধুমাত্র আমার, আর কখনোই আমাকে ভুল বুঝবে না, কারণ আমি তোমাকে ছাড়া অন্য কারোর কাছে যাব না, এই কথা মনে রেখো। ইয়ানজি বলে, ঠিক আছে মনে রাখবো, তোমার এখন যা ইচ্ছা তা করতে পারো, আমি কিছুই মনে করব না। বাইরে লিন হুর কাছে একটি লাভ লেটার দেয় আর হুকে বলে, দেখেছো আমি তোমাকে বলেছিলাম না অ্যানি এখনো তোমাকে ভালোবাসে, তাই তো ও নিজের হাতে তোমার জন্য এই লাভ লেটার লিখেছে। অ্যানি শুধুমাত্র তোমাকে জেলাস ফিল করানোর জন্য ইয়ানজির সাথে রয়েছে, যাতে করে তুমি জেলাস ফিল করো, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কাছে আবারও অ্যানিকে নিয়ে আসবো। হু লিনকে জড়িয়ে ধরে আর বলে, তুমি যদি এমনটি করতে পারো তাহলে আমি তোমার উপরে অনেক বেশি কৃতজ্ঞ থাকবো আর আমি তোমাকে সবসময় সাহায্য করব। এরপরে লিন ভিতরে এসে অ্যানিকে বলে, তুমি কি জানো হু তোমার সাথে দেখা করতে চায় আর তোমাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চায়, তাই বাহিরে তোমার অপেক্ষা করছে, তুমি ওখানে যাও। অ্যানি তো এখানে লিনকে ভালো করে চেনে, লিন কখনোই ওর ভালো করতেই পারে না আর যার কারণে ও লিনের কথাগুলো তো এখানে কিছুক্ষণের জন্য শুনে নেয়। এরপরে বাহিরে আসে যেখানে দেখতে পাই হুকে। হু এখানে নিজের হাতে একটি ফ্লাওয়ার বুকে নিয়ে দাঁড়িয়েছিল আর একটু পরে এখানে যখন চলে আসে অ্যানি তখন অ্যানিকে বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর আমি এটাও জানি তুমি আমাকে ভালোবাসো, যার কারণে তুমি তো আমাকে ইয়ানজির কাছ থেকে ওই কন্ট্যাক্টটি নিতে সাহায্য করছো। অ্যানি এই কথাগুলো শোনার পর ওকে প্রথমে কোনো কিছুই বলে না আর ভালো করে জানতে পারে এই সব কিছু লিনের প্ল্যান। অ্যানি সবকিছু জানার পরেও হুকে এখানে কোনো কিছুই বুঝতে দেয় না। যদি হু বুঝতে পেরে যায় তাহলে তো অ্যানি আর নিজের প্ল্যান অনুযায়ী কাজ করতে পারবে না, তাই এখানে ও হুয়ের কথাগুলো শুনতে শুরু করে আর হুকে বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো আর যার কারণে তো আমি ইয়ানজির কাছ থেকে তোমাকে ওই কন্ট্রাক্টটি নিয়ে দিতে চাচ্ছি, যে জমিটি তুমি এখন ইয়ানজির কাছ থেকে কিনে নেবে। এখানে অনেক ভুলভাল কথা বলতে থাকে হুর সাথে। ভিতরে দেখানো হয় ইয়ানজিকে। ইয়ানজি দেখতে পায় অনেকক্ষণ হয়ে গিয়েছে কিন্তু এখানে অ্যানি আছে না, তাই অ্যানিকে খোঁজার জন্য বাইরে আসে আর যেখানে লিনও ইচ্ছা করে বাইরে আসে নিজের হাতে অনেক বড় একটি বক্স নিয়ে এসেছিল আর বলতে থাকে ইয়ানজিকে, তুমি কি জানো এই সব বক্সের ভিতরে যে লাভ লেটারগুলো রয়েছে এই সব কিছু অ্যানি হুইয়ের জন্য লিখেছে। এইদিকে অ্যানি তখন হুকে সুইমিং পুলের ভিতরে ফেলে দেয় আর এখানে হুকে শিক্ষা দিতে শুরু করে। তখনই অ্যানির বাবা চলে আসে। এই সবকিছু দেখার পর অ্যানিকে জিজ্ঞাসা করে, এখানে তুমি এই সবকিছু কি করছো? অ্যানি বলে, বাবা তুমি আমাকে ভুল বোঝো না, আসলে এই ছেলেটি এখানে আমাকে বিরক্ত করতে এসেছিল, তাই আমি শুধুমাত্র ওকে শিক্ষা দিচ্ছি। এরপর ইয়ানজিকে দেখতে পেয়ে খুশি হয়ে ইয়ানজিকে জড়িয়ে ধরে আর একটু পরে তো এখানে লিনও আসে। লিন এইসব কিছু দেখার পর অনেক বেশি রেগে যায়, কারণ ওর প্ল্যানটা এখানে ফেল হয়ে গিয়েছে আর ওই বক্সটাও নিচে ফেলে দেয়। এখানে সবাই এটাও জানতে পারে যে আসলে লিন তো আর ও নিজের লাভ লেটার লিখতো, এরপরে অ্যানির নাম করে সব ছেলেদেরকে দিয়ে আসতো। এই সব কিছু এখানে সবার সামনে চলে আসার পর লিনকেও ধাক্কা দিয়ে ওখানে ফেলে দেওয়া হয়।
এরপরে অ্যানি এখানে ইয়ানজিকে বলে, তুমি কি এইসব কিছু দেখার পর আমার ওপরে রেগে রয়েছো? ইয়ানজি বলে, আমি তোমার ওপরে এখন একদমই রেগে নেই, আর তুমি যা করেছো একদম ঠিক করেছো, এখন এদেরকে শিক্ষা দিতে হবে। ইয়ানজি নিজের শার্টটা এখানে সবার সামনে খুলে ফেলে আর এখানে হুকে দেখায় যে দেখো, অ্যানি নিজের হাতে আমার এখানে লিখে দিয়েছে যে অ্যানি শুধুমাত্র আমার আর আমি শুধুমাত্র অ্যানির। যখন এই সব কিছু অ্যানির বাবা আর লিনের বাবা দেখতে পায়, তখন তো অ্যানির বাবা অনেক বেশি রেগে যায় লিনের ওপরে। লিনকে বলে, তুমি আমার ভাইয়ের মেয়ে, যার কারণে আমি তোমাকে এই বাড়িতে আসতে দিয়েছি, কিন্তু তুমি যদি আমার মেয়ের সাথে এরকম বাজে ব্যবহার করো তাহলে কখনোই আর তুমি এই বাড়িতে আসতে পারবে না। লিনের এইসব কিছু দেখার পর লিনের বাবাও তখন লিনকে বকা দিয়ে বলে যে তুমি এসব কিছু কেন করেছো, আর লিনের বাবা ভয় পাচ্ছিল লিনের কারণে অ্যানির বাবা যদি এখন তাকে কোম্পানি থেকে বের করে দেয় তাহলে তার কি হবে। আর এখানে তো হু কোনো কিছু বলতে পারছিল না, কারণ হুকে এখানে অ্যানি ওই কন্ট্রাক্ট দেখায় আর বলে, তুমি যদি এই কন্ট্রাক্টটি নিতে চাও তাহলে আমাদের কথা মতন কাজ করো, আমি তোমাকে যা করতে বলবো তুমি তাই করবে। হু এই জমিটি নেওয়ার জন্য বলে, ঠিক আছে, আমি তোমাদের কথা মতন কাজ করতে রাজি রয়েছি। দেখা যায় এখানে লিনকে কেউ সাপোর্টই করে না, আর যখন লিনকে বাসায় নিয়ে আসে তখন লিনের মা আর বাবা লিনের ওপরে অনেক বেশি চিৎকার করতে থাকে, লিনকে বকা দিতে থাকে, কারণ লিনের কারণে ইয়ানের বাবা এখন লিনের বাবাকে কোম্পানি থেকে বের করে দিয়েছে। তাই বাবা আর মা এখানে বলেছিল এখন আমাদেরকে কিছু একটা করতে হবে। রাতে অ্যানিকে দেখানো হয় এখানে ইয়ানজির আসার অপেক্ষা করছিল, কিন্তু একজন মেয়ের এসে জানায় যে ইয়ানজি এখন ওয়াশরুমের ভিতরে পড়ে গিয়েছে। এইটা জানার পর অ্যানি অনেক বেশি ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি করে ওয়াশরুমে আসে, দেখতে পাই ইয়ানজি একদমই ঠিক রয়েছে, বরং ইয়ানজি তো এখানে ওর বডিতে থাকা ওই দাগগুলো তোলার চেষ্টা করছিল। অ্যানি ইয়ানজিকে সরি বলে, আমি ভুল করে ভিতরে এসেছি, চলে যেতে নিয়েছিল, কিন্তু ইয়ানজি আর ওকে কোথায় বা চলে যেতে দেবে, ওকে তো কিস করতেই শুরু করে। পরের দিন সকালে ইয়ানজি নিজের হাতে অ্যানির জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে, তারা দুজনে একসাথে অনেক বেশি হ্যাপি ছিল, কিন্তু তখনই এখানে অ্যানির কাছে লিন ফোন করে আর প্রথমে জিজ্ঞাসা করে, তোমার পাশে কি এখন ইয়ানজি রয়েছে? অ্যানি মিথ্যে কথা বলে, আমার কাছে এখন ইয়ানজি নেই, আর এখানে ও তখন ফোনটা স্পিকারে দিয়েছিল। লিন বলে, তাহলে আমি তোমাকে কিছু কথা বলি, তুমি কি জানো ইয়ানজি ছেলে একদমই ভালো না, আর এখানে ইয়ানজির ক্যারেক্টার নিয়ে অনেক বাজে বাজে কথা বলে। ইয়ানজি কাল রাতে একটি মেয়ের সাথে হোটেলে ছিল আর ওই মেয়েটির সাথে রাত কাটিয়েছে, কিন্তু তোমাকে এসব কিছু বলবে না। আর তখন এখানে অ্যানি জিজ্ঞাসা করে ইয়ানজিকে, লিন যা কিছু বলছে এই সব কিছু সত্যি? এই কথাটি শোনার পর লিন আর হু তারা দুজনে অনেকটাই বেশি অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে অ্যানির সাথে ওখানে ইয়ানজি বসে রয়েছে, ওদের প্ল্যানটা ফেল হয়ে যায়। এরপরে এখানে অ্যানি আর ইয়ানজি তারা দুজনে মিলে একটি প্ল্যান করে। রাতে আমরা হুকে দেখতে পাই, ও রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই হঠাৎ করে কিছু লোক এসে হুকে কিডন্যাপ করে নেয়, এরপরে হুকে মারতে শুরু করে। আমরা দেখতে পাই অ্যানি আর ইয়ানজি তারা দুজনে হুকে কিডন্যাপ করেছে। এখানে হুকে বলে, তোমাকে আমরা কন্ট্যাক্ট দেব, এর জন্য আজকে আমি তোমাকে একটু মারধর করব, কাল তোমাকে হসপিটালে ভর্তি করে দেব, কিন্তু তুমি এই কথা কাউকে বলতে পারবে না যে আমরা দুজনে তোমাকে মারধর করেছি, যদি এই কথা কাউকে বলো তাহলে ওই জমিটি তোমার নামে করে দেব না। হু বলে, ঠিক আছে, আমি এই কথা কাউকেই বলবো না। পরের দিন লিন হসপিটালে আসে হুকে দেখার জন্য, আর ও তো বুঝতেই পারে না এক রাতের ভিতরে হুয়ের কি এমন হয়েছে যে ওকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। তখনই হুয়ের কাছে এখানে ইয়ানজির কোম্পানি থেকে লোক চলে আসে, আর এখানে ওরা ওই কন্ট্যাক্ট ফাইলটা নিয়ে আসে, বলছিল দেখো আমি তোমাকে এখন এই ফাইলটা দিতে চাই, কিন্তু এর প্রথমে তোমাকে কিছু কাজ করতে হবে, লিন আমার সাথে অনেক বাজে ব্যবহার করেছে, তাই আমি চাই তুমি এখানে লিনকে নিজের হাতে মারধর করবে। লিন হুকে বলে, তুমি ওদের কথা শুনে আমার সাথে এরকমটি করতে পারো না, কিন্তু হু তো এখানে ওর কোনো কথাই শুনে না। জমিটি নেওয়ার জন্য এখানে তখন ও লিনকে মারধর করতে শুরু করে, আর যেটা দেখার পর অ্যানি তো অনেক বেশি খুশি হয়ে যায়। অ্যানি বলে, আমি তোমার এই কাজে তোমার উপরে অনেক বেশি খুশি হয়েছি, তাই আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে রাজি রয়েছি, তুমি এই কন্ট্যাক্টে সাইন করে এই জমিটা কিনে নিয়েছো। কিন্তু একটু পরে নিউজ চলে আসে ওই জমিটি দিয়ে এখন আর কোনো কাজ হবে না, কারণ জমিটি অনেক বাজেভাবে নষ্ট হয়ে গিয়েছে, তাই ওটা দিয়ে আর কেউ কোনো প্রফিট করতে পারবে না। এইটা শোনার পর হু তখন অনেক বেশি অবাক হয়ে যায় আর ওর পায়ের নিচ থেকে জমিটাই সরে যায়। তখন এখানে বলতে থাকে ইয়ানজিকে, আমি তোমার এই কন্ট্রাক্ট পেপারে সাইন করব না, তোমরা এখন আমাকে টাকা রিটার্ন করো, আমি তোমাদের ওই জমিটা নেব না। ইয়ানজি বুঝতে পারে যে এই কারণে অ্যানি বারবার বলছিল জমিটা হুকে দিয়ে দেওয়ার জন্য। অ্যানি তখন হুকে বলে, তুমি কন্ট্রাক্টে সাইন করেছো, তাই আজ থেকে ওই জমিটি তোমার, আর আমরা টাকা ফেরত দেব না। এই সব কিছুতে হু এখানে নিজের সব রাগগুলো লিনের ওপরে ঝাড়তে শুরু করে।
দুজনে ওখানে ঝগড়া করতে থাকুক। এরপর আমরা দেখতে পাই ইয়ানজি আর অ্যানিকে, তারা দুজনে এখন একসাথে অনেক বেশি হ্যাপি রয়েছে। দুজনে একসাথে অনেক জায়গায় ঘুরতে যায় আর অনেক ভালো ভালো সময় কাটাতে শুরু করে। এখানে এই ড্রামাটা এন্ড হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই।